আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটাও দাম্পত্য সম্পর্কের ব্যাপারে। সেটা হচ্ছে যে যখন আমাদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য হয় তখন মনে হয় যেন আমরা একেবারেই থাকবো না, কেউ একেবারে আমাদের ভীষণ ঝগড়াঝাটি হয়েছে, আমরা ঠিক করি যে আমরা থাকবো না কেউ কারোর সাথে, আবার দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড়া থাকতেও পারছি না। এই যে আমরা একবার ছুটে যেতে চাচ্ছি দুজনের কাছ থেকে, আবার যে আমরা থেকে যাচ্ছি, এটা কেন হয়? মানে এটা নিয়ে মনোবিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছেন। তো আমি একটু আমার কাজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমি একেবারেই খুব যারা দারিদ্র্য সীমার নিচে তাদের সঙ্গে কাজ করেছি এবং তাদের কাছে আমি দেখতাম, তাদের কাছে অনেক ভায়োলেন্সের গল্প শুনতাম, যে কিছুদিন হয়তো ভালো থাকে আবার ভায়োলেন্স হয় এবং তাদের নানান শরীরে অনেক রকম আঘাত নিয়ে আমার কাছে আসতেন এবং সেই আঘাত দেখে আমি ভীষণ চমকে যেতাম। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম একজনকে যে আপনার শরীরে এত আঘাত, এত চিহ্ন আঘাতের, তারপরেও যে আপনি থাকছেন, কেন থাকছেন? সো উনি একটা উত্তর দিয়েছিলেন আমাকে, সেটা হচ্ছে যে আপা, যখন মারে তখন তো কষ্ট হয়, কিন্তু যখন মারে তখন তো ধরে মারে, গায়ে হাত দিয়ে তারপর মারে। কেন জানি মনে হয় যে একটু তো আমাকে ধরেছে যে, তখন কিন্তু ধরার সেই একটা আমার ভেতরে যে একটা আনন্দ হয় যে আমার গায়ে হাত দিয়ে মারছে, এত কষ্ট দিচ্ছে, কিন্তু বলছে যে আপা একটু তো ধরে, তখন তো একটু ধরে, তখন সেই ধরাটাও ভালো লাগে, তখন সেই ধরাটাও মনের মধ্যে থেকে যায়। তো এটা খুব নিষ্ঠুর লেগেছে শুনতে আমার, যে কষ্ট দিয়ে ধরছে কিন্তু তারপরেও কেন ভদ্রমহিলা বলছেন যে তারপরেও ভালো লাগছে। তো পরবর্তীতে যখন আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা যার থিওরিটা ফলো করি, এরিক বার্ন বলেছেন যে মানুষ সবসময় স্টিমুলেশন চায়, শুধু মানুষ না, যে কোনো স্তন্যপায়ী প্রাণী তারা একটা স্টিমুলেশন চায়, তারা কিছু দিয়ে উদ্দীপ্ত হতে চায়। তখন এরিক বার্নের কথা হচ্ছে যে আমরা যখন পজিটিভটা পাই না পরস্পরের কাছ থেকে, তখন আমরা নেগেটিভটা অনেক সময় খুঁজি। তো উনি খুব সুন্দর করে বলেছেন, ইফ ইউ কান্ট কিস মি, গিভ মি আ কিক অ্যাট লিস্ট। যদি আমাকে চুমু খেতে না পারো, কিস করতে না পারো, অন্তত কিক করো। একটা কিছু তো হলো, আমাদের দুজনের মধ্যে কিছু একটা ঘটলো, একটা উত্তেজনা সৃষ্টি হলো, তো সেটাই কিন্তু আমাদেরকে বোধহয় বাঁচিয়ে রাখে, বাঁচার একটা খোরাক দেয়। হয়তো বুঝতে আমাদের একটু অসুবিধা হচ্ছে যে কেন এত কষ্ট পেয়েও আমরা তারপরে ওটাকে একটা উত্তেজক হিসাবে আমাদের ভালো লাগছে, সেটা অবশ্য অনেক বেশি গভীরে ঢুকলে হয়তো আরও বোঝা যাবে, কিন্তু আমি এর বেশি আর কথা বাড়াবো না। তো এটাই আজকের আলোচ্য বিষয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে এসছে তাদের সাথে। একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম। রাহিনুল, স্বাগত। রাহিনুল হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট, আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসছে। আরেকজন হচ্ছে ইরশাদ জাহান বিথি। বিথি হচ্ছে এখন কাজ করছে বাংলাদেশে, যদিও কানাডা প্রবাসী, কিন্তু এখন বাংলাদেশে আছে, কাজ করছে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে, এবং ও ওখানে প্রশিক্ষণ নিয়েছে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে, একজন মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের উপরে ও ওখানে প্রশিক্ষিত হয়ে ওখানে অনেকদিন ধরে কাজ করছিল এবং আমাদের অনুষ্ঠানে অনেকবার এসছে। তোমাকে স্বাগত বিথি। ও বিথি একজন সাইকোলজিস্ট। ওকে, সো কে আগে বলবে? তুমি ওকে দেখিয়ে দিচ্ছ। প্রথমত ধন্যবাদ এরকম একটা বিষয় আনার জন্য। তো শুরুতে একটা বলতে চাই যে আমরা যেন কোনো একটা বিষয়ে সাধারণভাবে না দেখি, কারণ এখানে এক একজন মানুষের ক্ষেত্রে পিছনের গল্পটা এক রকম হতে পারে, অর্থনৈতিক কারণও থাকতে পারেন। তবে আরেকটা বিষয় যদি রেফারেন্স হিসেবে বলি, উইলিয়াম মিলারের যে থিওরি অনুযায়ী, যে যখন একজন মানুষের সম্পর্কের ক্ষেত্রে একজনের প্রতি দ্বিমুখী একটা আবেগ কাজ করে, যে একই মানুষকে একই সাথে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, একই সাথে প্রচন্ড পরিমাণে ঘৃণাও করেন। যে বিষয়টা এমন হয়, যখন কাছে যান তখন একটা কাজ করে হচ্ছে এই মানুষের সঙ্গে আমি কিভাবে থাকবো, আবার যখন উনি দূরে চলে যাচ্ছেন তখন মনে হয় তাকে ছাড়া কিভাবে আমি থাকবো। এটাকে অবশ্য উনি বর্ণনা করেছেন যে এক ধরনের কি বলা যায়, ভালোবাসার এক ধরনের অসুস্থ ধরনের ভালোবাসা হিসেবে উপস্থাপন করেছেন, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেড কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব। এটাও কিন্তু আসলে অনেকগুলো সম্পর্ককে দীর্ঘদিন বজায় রাখতে সহায়তা করে। এর বাইরে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অর্থনৈতিক কারণও কিন্তু একটা ভূমিকা রাখতে পারে, সামাজিক কারণও ভূমিকা রাখতে পারে। আরও যদি কিছু আমরা যদি তত্ত্ব চিন্তা করি, যে মাজোকিজম বলে একটি বিষয় আছে, কিছু মানুষজন কিন্তু শুধুমাত্র নির্যাতন করতে যেমন পছন্দ করেন, এমন মানুষও যেমন আছেন, সংখ্যায় অনেক কম হলেও এমন মানুষও কিন্তু আছেন যারা কিন্তু নির্যাতিত হয়েও কিন্তু আবার আনন্দও পেতে পারেন, যদি তাদের সংখ্যাটা আবার বলছে অনেক কম। তো যখন আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে সাধারণ মানুষ হিসাবে দেখতে খুব দুর্বোধ্য লাগতে পারে যে এত কমপ্লেইন,
কমপ্লেন একদম বন্যা বইয়ে দিচ্ছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কমপ্লেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আবার মারামারিও করছেন, আবার কিন্তু তাকে ছাড়া চলছেন না। এর সাথে হাত ধরে অবশ্যই আসে যে যদি এর সাথে আবার যদি ব্যক্তিত্বজনিত কোনো ধরনের ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভূমিকা রাখে। এক কথায় বলতে গেলে মানুষ হিসাবে আমরা যে অনেক জটিল, আমরা যে একই সাথে দুই রকম আবেগ অনুভব করতে পারি এবং আমাদের আচরণটা অনেক ক্ষেত্রে যুক্তি ছাড়াও হতে পারে, তার কিন্তু একটা বলা যেতে পারে ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে এই ধরনের সম্পর্কগুলোকে মেনটেন করা। আমি তো সামারি করতে চাই, যেটা এরিক বার্নার যে থিওরি বললেন যে নেগেটিভ একটা স্ট্রোক, এটাও একটা স্ট্রোক, এটাও মানুষের উদ্দীপ্ত করে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি যন্ত্রণা থেকে আনন্দ পাচ্ছেন, এটাও তাকে সম্পর্ক রাখতে পারে। আবার যদি এটাকে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্ট, মানে আমি আবার চাই আবার চাই, যেমন বাংলাদেশে একটি গানও তো আছে যে ভিতর বলে দ্বিধা, যে গানটা আছে বাহির বলে বিচার আসে, এটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এই থিওরিটাকে কিন্তু উপস্থাপন করে। এটাও আমাদেরকে আসলে এই ধরনের সম্পর্কগুলোতে অনেক ক্ষেত্রে আটকে রাখে। সেটাই। ও একটা ফোন ছিল, লাইনটা কেটে গেছে, সরি, কিছু অ্যাড করার আছে? না না, বলে ফেলছি। আমার যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে যে যখন আমরা একটা রিলেশনে যাই আসলে ধরনের প্যাশনেট লাভ কাজ করে, হ্যাঁ, এবং স্পেশালি যদি প্যাশনেট লাভটাকে যদি একটু বাংলা করে বলো। প্যাশনেট লাভ হচ্ছে যে মানে আমি মানে ধরেন বাংলা মানে খুব আসক্তি কাজ করে, একজনের প্রতি আরেকজন খুব আসক্ত মানে কি, যেমন ধরেন হয়তো আগে কোনো রিলেশনশিপ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যখন তারা এঙ্গেজ হয়ে যায়, একটা যে বিয়ে হলো, হ্যাঁ, তখন হচ্ছে কি মানে মাইন্ডটা ওই দিকে এক কেন্দ্রিক হয়ে যায় আর কি, হ্যাঁ, যে তার সমস্ত কিছু মানে সবকিছু একটু ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাকচুয়ালি কাজ করে। এটা আমরা আসলে ইনিশিয়ালি বুঝি না, আমরা কিন্তু বলার সময় ওভাবে বলি না, কিন্তু আমাদের ইনার মাইন্ডে কিন্তু জিনিসটা এরকম সেট হয়ে থাকে যে ও ছাড়া আমি একদমই অচল, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আরেকটা মানে এই ফ্যাক্টরটার জন্য অনেক সময় থাকে যে আমরা ঝগড়া করছি কিন্তু আমরা কিন্তু ওকে ছেড়ে চলে যাব এটা ভাবতে পারছি না, হ্যাঁ। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কারো কারো হচ্ছে কিছু মূল্যবোধ থাকে, হ্যাঁ, যে ভ্যালুস থাকে, যে আমার ভ্যালুসটা হচ্ছে এরকম যে ওকে ছাড়া মানে এই রিলেশন যতক্ষণ আছে আমি ফাইট করে যাব, বা ওই তরফ থেকে যদি না মানে নেগেটিভ আসে এটা এন্ড করব, তখন আমি আরেকটা কিছুতে যাব, কিন্তু ফাইট যতদিন হবে মানে তাকে ছেড়ে আমি যে যাব তা না। আরেকটা ফ্যাক্টর আপা সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি গ্রো করে, হ্যাঁ, যে ওকে ছাড়া আমরা আসলে মানে ভাবতেই পারি না। আর আরেকটা ফ্যাক্টর আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে যখন যারা ঝগড়া করেন হয়তো তাদের ঝগড়াটার মধ্যে একটা হেলদি আর্গুমেন্ট থাকে, হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে বলবো না যে আমরা কি হেলদি ভাবে ঝগড়া করতে পারি, না না সবাই আমরা না, কিন্তু আমি কিছু কাপলের কথা বলছি আর কি, যে ঝগড়ার সময় কিছু কথা বলে, সে কিছু রিপ্লাই দেয়, হ্যাঁ, তো ওই আর্গুমেন্টটা এরকম পর্যায়ে নিয়ে যায় না যে আমি ওকে ছেড়ে চলে যাব, হ্যাঁ। এখন এখানে ডিফারেন্ট, যদি সেখানে মারামারি পর্যায়টা আসে বা ফিজিক্যাল কিছু আসে, বিকজ আমার কেস দেখার ক্ষেত্রে আমি দেখেছি যে মারামারি পর্যায়টা যখন আসে তখনই কিন্তু ডিসিশন নেয় যে এর সাথে আর থাকা যাবে না, হ্যাঁ, মানে হাত তোলার ব্যাপারটা। কিন্তু যদি ভার্বালি তাদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে তখন পর্যন্ত কিন্তু তারা কেউ চিন্তা করে না যে ওকে ছেড়ে আমি চলে যাব। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমাদের মানে বাচ্চা টাচ্চা হয়ে যায়, হ্যাঁ, সেখানে আমরা কোথায় যেন একটা আটকা পড়ে যাই যে আচ্ছা যাই হলো, দিন শেষে বাচ্চাদের কথা চিন্তা করে অনেকে মেনে নেয়, সেটা আলাদা ইস্যু। কিন্তু আজকের ইস্যুটা হচ্ছে যে ক্রমাগত ঝগড়া করছি কিন্তু আবার একজনকে ছেড়ে একজন থাকতেও পারছি না, বাচ্চাদের কথা চিন্তা করে না, জাস্ট মানে এই যে একটা অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স যেটাও বলছিল যে মানে আমাদের আকর্ষণও আছে আবার বিকর্ষণও আছে ভীষণভাবে, দুটোই খুব খুব শক্তিশালী আর কি, খুবই তীব্র, সুতীব্র, এটা মাঝারি মাত্রার না, হ্যাঁ, মানে দুটাই এত 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 মানে কি বলবো ইন্টেন্স যে মানে হয় না যে মারামারিও যখন হচ্ছে ঝগড়াও হচ্ছে তখন তীব্র ঝগড়া হচ্ছে, মানে মনে হচ্ছে এই বোধহয় শেষ হয়ে গেল আর আমরা কেউ কারো মুখ দেখবো না, কালকে সকালে উঠে কেউ কারো চেহারা দেখবো না, কিন্তু দেখা যাচ্ছে আবার তারা একসঙ্গে আছে। তো হয় না যে যখন ঝগড়া হয় তখন তাদেরকে দেখলে মনে হয় যে এরা বোধহয় কেউ কাউকে মেরেই ফেলবে আর কি, এমন ঝগড়া করছে, মানে তেড়ে যাচ্ছে, হয়তো গায়ে হাত না তুলেও তেড়ে যাচ্ছে, মানে মানে হাত উঠাচ্ছে এমন করে যে মেরে শেষ করে দেব, কিন্তু আবার দেখা যাচ্ছে তারা আবার একসাথে থাকছে। এই যে ক্রমাগত এটাতে যেটা সন্তান থাকলে সন্তানরা খুব
বাজেভাবে মানে এফেক্টেড impact হয় আর পড়ে কি, ওদের। সেটা একটা আরেকটা আপা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা আমি যখন কানাডায় পড়াশোনা করতাম সেখানে আমাদের এরকম একটা টপিক ছিল, সেখানে একটা স্টাডিতে এসেছে যে সেক্সুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, যে অনেক ঝগড়া করছে কিন্তু দিন শেষে ওই পার্টনারই তার মানে ওই পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনটা এমনভাবে হয়ে যায় যে আমি ওকে ছেড়ে চলে যাবো এটা ভাবতে পারে না। সেটাই। সো এই ফ্যাক্টরগুলো মোটামুটি আর কি মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক ঝগড়া করে কিন্তু তারপর দেখা যায় যে ওকে ছেড়ে চলে যাব। যেমন এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের ওখানের একটা কেস, এটা বেশ আগের কথা আমি বলছি, আমার মনে আছে তখন আমরা নারী পক্ষে কাজ করতাম, আমরা ইয়েতে গেলাম এসিড বার্ন কেস দেখতে ঢাকা মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সেখানে একজনের সাথে যখন কথা বললাম উনি বলছে যে উনাকে এমনভাবে এসিড মেরেছে, উনার একদম লোয়ার পোর্শন কিন্তু একদম মানে খুবই খারাপ ঝলসে অবস্থা। গেছে। হ্যাঁ, তো যখন কোশ্চেন করলাম যে আপনার হাজবেন্ডের কি শাস্তি হলে সব মানে আপনার ভালো লাগবে, বললো যে আর যাই হোক ওকে যেন ফাঁসিতে না দেওয়া হয়। হ্যাঁ, তো ওই কথাটা আমার এখনো মনে আছে। তুমি ওটা জিজ্ঞেস করনি কি কারণে? হ্যাঁ, মানে সে তখন ওইটাই আর কি বলছি যে সে তখন সে কান্না করছে, বাট সে বলছে যে আমি চাই না ওর ফাঁসি হোক, সেটা চাই না। আমাদের জনবল যেমন নেই, আমাদের সাইকিয়াট্রিস্টের সংখ্যা হওয়া প্রতুল, সাইকোলজিস্টের সংখ্যা হওয়া প্রতুল, এবং তার বেশিরভাগ আবার ঢাকায় কেন্দ্রীভূত, যেটা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। আর যাও বা আছে মানে সাইকোলজিস্টও যারা কাজ করছেন যথেষ্ট প্রশিক্ষণও নেননি তারা। হ্যাঁ, এবং সেই প্রশিক্ষণেরও কিন্তু অভাব আছে। প্রশিক্ষণ এবং এক্ষেত্রে আমাদের একটি জাতীয় একটি প্রতিষ্ঠান যারা ট্রেনিং এর মান থেকে শুরু করে সার্টিফিকেশন নিয়ন্ত্রণ করবেন, এখানেও আমরা একটি প্রমিতিকরণ থেকে পিছিয়ে আছি অন্যান্য দেশের থেকে, অনেক বেশি পিছিয়ে আছে। এই ক্ষেত্রে পেশাদারিত্ব অনেক ক্ষেত্রে ঘাটতি আছে, যে কারা সার্টিফাইড হবেন, তারা আসলে একজন রোগীকে ডিল করার মতন তাদের সুপারভাইজড কিনা, তারা সুপারভিশনটা নিচ্ছেন কিনা, এই বিষয়গুলোকে মনিটর করার মতন কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি। আমাদের এটা নিয়েও আমাদের অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু সুযোগ থাকলেও মানে সেই সুযোগগুলো সেরকম করে মানে তৈরিও হচ্ছে না আসলে, মানে খুবই হতাশাব্যঞ্জক। এটা আসলে এই এরিয়াটা খুব হতাশাব্যঞ্জক দেখি, এবং অনেক ক্ষেত্রে আমরা কিছু বৈজ্ঞানিক অপতথ্যের প্রভাব দেখতে পাই। কারণ একজন প্রশিক্ষিত যদি কাউন্সিলর না হন, তাহলে দেখা যাচ্ছে উনি তার খেয়াল খুশির মতন উনি একটা কি বলা যায় যেটি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয় এমন ধরনের কথা বলে ফেললে হয় কি, ওনার মাথা থেকে তো উনি তো আসলে অনেক গুরুত্বপূর্ণ, যিনি আমাদের কাছে এসেছেন তাদের চোখে আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের মুখ থেকে যদি কোনো একটা ভুল তথ্য যায়, সেটি আসলে হয়তো বের হতে তাদের 3 বছরও লাগতে পারে, হয়তো আজীবন উনি তথ্যটাই বিশ্বাস করে উনি সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তথ্যগত ব্যাপার না, অনেক সময় হয় কি কিছু জাজমেন্টাল কথা হয়ে যায়, এবং এটা তো আপনারই, তো আপনি তো এটা ঠিক করতে পারেন, কেন করছেন না? নৈতিকতারও লঙ্ঘন ঘটে। যেমন আমাদের যে নৈতিকতা বিধিমালা অনুযায়ী আমরা তার নাম, গোপনীয়তা এবং তার সাথে যে যোগাযোগ এবং তার কাছ থেকে আমরা কি ধরনের সুবিধা নেব কি নেব না, এই ধরনের বিষয়গুলোর কিন্তু অনেক রকম ব্যত্যয় ঘটে, যেটা আমরা শুনতে পাই। সবকিছু হয়তো বা আসে না, কিন্তু এই ধরনের পেশাদারিত্বের ঘাটতি কিন্তু আমাদের এই সেবার মধ্যে আছে, যেটি নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আসলে আমাদের আগা দরকার, এগিয়ে আসা দরকার। সেটাই। সো মানে মানসিক স্বাস্থ্য জায়গাটাই আসলে মানে আমরা এই অনুষ্ঠানগুলো করছি কিন্তু এই কারণেই, যে মানসিক স্বাস্থ্য সেবাটা একেবারেই প্রতুল না, মানে মানুষের নাগালের বাইরে। আরেকটা হচ্ছে যে মানে যথেষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকও মানে খুব বেশি নাই কিন্তু, তো সেখানে আবার ট্রেনও নাই, মানে ওরকম প্রশিক্ষণ প্রাপ্ত নাই, কিন্তু প্রশিক্ষণের কোয়ালিটি নিয়েও কথা আছে। ধরো আমি 6 মাসের একটা কোর্স করলাম, তারপরে আমি চেয়ার টেবিল নিয়ে বসে গেলাম, মানে 6 মাসের কোর্স করে তো আমি একজন সাইকোথেরাপিস্ট হতে পারবো। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারনেটে আমি একটা কোর্স করলাম বাইরে একটা দেশে, এটি করে, এবং আরেকটি খুব ভয়ঙ্কর ব্যাপার, যিনি ব্যাপারটা মনে হচ্ছে কেউ সুন্দর করে কথা বললে তিনি যেন কাউন্সিলর হয়ে যাচ্ছেন, যার কাউন্সিলিং এ কোনো রকম কি বলা যায় অনার্স মাস্টার্স কোনো জায়গায় কোনো ধরনের সম্পর্ক নেই, তারা কিন্তু দেখা যাচ্ছে দাবি করছেন, এবং দুঃখজনকভাবে অনেকে কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। এই ধরনের বিষয় আমরা বাংলাদেশে দেখছি। তবে এক্ষেত্রে আমার মনে হয় আমাদের পেশাদার সংগঠন যারা আছে, আমাদের সাইকিয়াট্রিস্টের বলি, সাইকোলজিস্টদের তো আবার আপনাদের যেমন বিভিন্ন সংগঠন আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলি, কাউন্সিলিং সাইকোলজিস্ট বলি, আমাদের মনে সবাই মিলে আমাদের একটা জায়গায় আসা দরকার, এবং আমার মনে হয় প্রত্যেকটা পেশায় মিলে আমাদের একটা কমন প্ল্যাটফর্মে বোধহয় জাতীয়ভাবে আমাদের বসা দরকার। কারণ আমরা আসলে পিছিয়ে পড়ছি, এবার আমরা আমাদের সে মানুষকে মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে পারছি না, এবং এটা দায়টা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঘাড়েই দেবেন, যদি না আমরা আজকে এখন থেকে উদ্যমী না হই।
সেটাই, মানে আরেকটা জিনিস আমার কাছে লাগে যে আমরা বোধহয় খুবই মানে যেটা লজিক্যাল জায়গা থেকে হয়তো মানে অনেক সময় ভাবতে পারি না, একটু ইমোশনাল হয়ে যায় বেশি, এটাও আমার কাছে মনে হয় যে তা তো আছেই। আরেকটি বিষয় হলো যে বিষয়টা তো একটার সাথে সম্পর্কযুক্ত, মানে এটি আসলে সামগ্রিকভাবে একটি ব্যাপার। স্বাস্থ্য তো শুধুমাত্র এটি লাক্সারি নয় বা এটি বিলাসিতা নয়, এটা অধিকার মানুষের, সংবিধানে বলা আছে। একদম আমরা দুঃখজনকভাবে আমাদের দেশের মানুষ বলি, আমরা বলি আমাদের মানুষের জীবনের দামি বা বলি, সেখানে আমাদের একটা কি বলা যায়, একটা কম ভাবার একটা ব্যাপার স্যাপার আছে, যেন আমরা মানুষই নই এবং আমাদেরকে বোধহয় এভাবে চিকিৎসা দেওয়া যায়, আমাদেরকে বোধহয় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া যায়। আমার মনে হয় এরকম চিকিৎসারই বোধহয় উপযুক্ত, এবং যে কারণে হোক আমরা বোধহয় কোথাও এটা মেনে নিয়েছি। আমি এটা অনেক আফ্রিকা অনেক দেশেও আপনি পাবেন না যে দেশে হচ্ছে সে দেশের জাতীয় একটা প্রতিষ্ঠানের হসপিটালে মেঝেতে শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি যে কতখানি অমানবিক এবং কতখানি মানবিক মর্যাদাকে ব্যাহত করে, এই বোধটুকু বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। একদম আমরা সামগ্রিকভাবে আমাদের সব রকম স্বাস্থ্য নিয়ে আমাদের একসাথেই কথা বলতে হবে, কোনোটি বিচ্ছিন্ন নয়। আমি শুধু মানসিক স্বাস্থ্য বললেও স্বাস্থ্য ঠিক থাকবে না, শুধু স্বাস্থ্য বললেও মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে না। দুটো বিষয়কে এক নিঃশ্বাসে আমাদেরকে ধরতে হবে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে একটা স্বাস্থ্যকর প্রজন্ম পেতে পারি। না কিন্তু রাহিনুল, আমি একটু আমার জায়গা থেকে বলবো যে শরীরের স্বাস্থ্য রোগ নির্ণয়টা যত সহজে করা যায়, কারণ অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, মানে যাদের অনেক টাকা পয়সাও নাই তারা কিন্তু কষ্ট করে টাকা জোগাড় করে তারা কিন্তু পরীক্ষার জন্য যাচ্ছে। আমি দেখেছি যে একটা ডায়াগনস্টিক সেন্টারে আমি দেখছিলাম যে সে খুব একদম ঘেমে গেছে টাকাগুলো, সে গ্রাম থেকে এসছে, সেই টাকাগুলো বের করেছে, সে পরীক্ষার জন্য এসছে। কিন্তু আমাদের এখানে তো অনেক সময় আমরা পরীক্ষা করে তো কিছু করতে পারছি না, আমাদেরকে তো ডিটেইলে জানতে হবে। তো তার জন্য কিন্তু আরো বেশি অসুবিধা হয়ে গেছে, মানে যদি অভিজ্ঞতা এবং ভালো ট্রেনিং না থাকে। এবং আমাদের ইতিহাসটা আমাদের পরিসংখ্যানে কিন্তু হতাশাব্যঞ্জক। সর্বশেষ তথ্য 2018 সালের দিকের মাত্র শতকরা 92% মানুষ কোনো রকম মানসিক স্বাস্থ্যসেবা চিকিৎসা পানি না। মাত্র শতকরা 8% মানুষ কোনো না কোনো ফরম্যাটে কিন্তু হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা পান। এটা 2025 সালের প্রেক্ষাপটে এটা একটা অভাবনীয় সংখ্যা। একদম, যে একটি দেশের প্রায় 92% মানুষ উনি কোনো রকম মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। আরেকটি যেটা বললেন, খরচের কথা বললেন, বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসছে, এটা আমাদের একটি দুর্ভাগ্য যে চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিগত যে খরচের যে হিস্সা সেটি কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70% উপর দিকে হাঁটা দিয়েছে। এটাও কিন্তু যদি আমরা বলি সংবিধানের যে আমাদের দায় যে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবো, তার সাথে কিন্তু সংঘর্ষ তৈরি করে। আমি আসলে যে জায়গায় জোর দিতে চাই, দুটো আমি এক নিঃশ্বাসেই চাই যে ফিজিক্যাল হেলথের সাথেও মেন্টাল হেলথের সম্পর্ক আছে, মেন্টাল হেলথের সাথেও ফিজিক্যাল হেলথের সম্পর্ক আছে। দুটোকে আমাদের একদম প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে আমাদের বাংলাদেশের যে একদম প্রান্তিক পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, আমাদেরকে স্বাস্থ্যসেবাটা নিয়ে যেতে হবে সে পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবাটা। এটি ছাড়া কিন্তু আসলে সামগ্রিকভাবে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে না। আমাদের দুটোকে হাতে হাত ধরে ভাবতে হবে। মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা পুষ্টি যদি নিশ্চিত না করি, ভাইস ভার্সা পরবর্তীতে কিন্তু মারও যেমন মানসিক সমস্যার হার বেড়ে যাবে, সন্তানেরও কিন্তু প্রতিবন্ধিতার সংখ্যা কিন্তু পরিমাণ বেড়ে যাবে। তা আমরা কিন্তু আলাদা না করে আমাদের সামগ্রিকভাবে একটা চিন্তা করার দরকার আছে। না, সেটাতে আমি দ্বিমত পোষণ করছি না। আমার কথা হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্য মানে ফিল্ডটা, ক্ষেত্রটা আসলে খুব মানে এটা খুব ধোঁয়াশা কিছু ব্যাপার থাকে আর কি, যেটা এক্সরে করে ব্লাড টেস্ট করে বোঝা যাবে না। এবং স্পর্শকাতর, সেটাই স্পর্শকাতর একটা বড় সমস্যা হলো সামাজিক স্টিগমা, একটা বড় একটা বাধা আমাদের দেশের প্রেক্ষাপটে। স্টিগমাটাও একটা বড় ব্যাপার। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তুমি কি একটু অ্যাড করবে আজকের বিষয়টা নিয়ে? তোমাকে তো বারবার থামিয়েছি। হ্যাঁ, আমি যেটা ওই যে লাস্ট কেসের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে উনি যেমন ওনার ওয়াইফের কাছে মানে ভাইয়া যেমন বললেন যে ওনার আসলেও কোনো মেন্টাল হেলথ কোনো ইস্যু হচ্ছে কিনা, তো আমি যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছিলাম যে ওনাকে একটু স্টেপ নিয়ে ওনার ওয়াইফের কাছে যেতে হবে, হ্যাঁ, তার সাথে একটু বসতে হবে, এবং তারপরের স্টেপটা কিন্তু এইটা যে যদি কিছু হয় তাহলে আমরা অবশ্যই প্রফেশনালসের কাছে যাব। আর আজকের বিষয়টা যেটা হচ্ছে যে এই যে অনেক ফাইট করি, তারপরে আবার একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে আমার একজন প্রফেশনালসের কাছে যাওয়া উচিত বা হেল্প নেওয়া উচিত। তবে মানে আসার বিষয় এটা যে এখন কিন্তু অনেক ছোটোখাটো বিষয় নিয়েও আমাদের কাছে আসে, হ্যাঁ, যেটা নাকি আগে আসতো না, না। সো এই ক্ষেত্রে যারা এই ধরনের জিনিসগুলো সাফার করে যাচ্ছেন তারা যদি নিজেরা একটু
একটু নিজেদেরকে একটু ইয়ে করেন, দেখেন, হ্যাঁ, যে এই জায়গাটায় তাদের বেশি মানে তাদের অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাদের ফাইটিংটা বেশি হচ্ছে কিনা, সেক্ষেত্রে অবশ্যই বসা উচিত প্রফেশনালদের কাছে। না বসলে থার্ড পার্টির কাছ থেকে, যে আমরা যেমন আয়নায় চেহারাটা দেখার যে বিষয়টা, থার্ড কেউ যখন তার স্টোরিটা বলবে তখন কিন্তু উনি উপর থেকে দেখা হয় না, যে নিজেকে অবজার্ভ করা যায়, আচ্ছা আমি তো এরকম এরকম করি, তখন জিনিসগুলো রিয়ালাইজ করা যায় অনেক বেশি। আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছিলাম, যে এরকমটা হওয়ার পিছনে আরেকটা বিষয় ফ্যাক্টর কাজ করে, যে যদি ধরেন কারো শেয়ারিংয়ের কোনো স্ট্রং জায়গা থাকে, হ্যাঁ, যেমন হাজব্যান্ডে ঝগড়া করছে আবার মিলে যাচ্ছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে ওয়াইফ বা হাজব্যান্ডরা তো একটু কম কথা বলে, ওয়াইফরাই দেখা যায় যে তাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে বা তাদের একটা ফ্যামিলি মেম্বার আছে, বোনরা আছে, যেখানে বলে ফেলে কথাগুলো, বলে ফেললে না ওই রেশটা কিন্তু তখন থাকে না, ওই ফাইটিং এর বিষয়টা থাকে না, আবার তারা এক হয়ে যায়, আবার দেখা যায় হচ্ছে যে ফাইট করে, আবার হচ্ছে দুজন দুজনকে ছাড়া চলতে পারে না আর কি। সো মানে এটাই আমি মেয়েরা একটু বেশি শেয়ার করে বলে মেয়েদের একটু ভালো থাকে কম্পারেটিভলি, ছেলেরা একটু চেপে রাখে। বলতে চাই অনেক ক্ষেত্রে উল্টোটা হতে পারে, যে যিনি মাঝখানে শেয়ার করবেন, যার কাছে করবে, উনি কিন্তু আবার ভিলেন হয়ে যেতে পারেন, যে দুজন একসাথে হয়ে গেলেন, যিনি মাঝখানে এসেছিলেন। আরেকটি জাস্ট বলা, যে স্টকহোম সিনড্রোমের কথাটা বলবো ভুলে গেছিলাম, অনেক ক্ষেত্রে কিন্তু যদিও রেয়ার, এটি চিকিৎসাতে খুব কমই দেখা যায়, এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যে এই ধরনের একটা নির্যাতনমূলক সম্পর্কটা উনি ধরে রাখেন। আর সব কথাই বলতে গেলে এটা পার্ট অফ লাইফ, কনফ্লিক্ট ইজ এ পার্ট অফ লাইফ। এক ধরনের মানুষজন হচ্ছে তারা রিজলভ করতে পারবেন, আরেকজন পারবেন না, তাকে বলবো যাই হোক না কেন পেশাদার যেন সাহায্য নিন।